এবারের ছুটিতে আমরা গিয়েছিলাম ইলামিত্রের সংগ্রহশালা দেখার জন্য। যাত্রাকালীন পথে ছিল হালকা চড়িয়ে ভাতি। চাঁপাইনবাবগঞ্জের ছেলে হয়েও আমার এই ইলামিত্রের সংগ্রহশালা দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। যাই হোক, এবার সুযোগটি পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ ব্লগিং ভিডিও। এবারে ছুটিতে থাকাকালীন সময়ে আমি আমার ফুল ফ্যামিলিকে নিয়ে আমরা চলে গিয়েছিলাম ইলামিত্রের সংগ্রহশালা দেখার জন্য। ইলামিত্রের সংগ্রহশালা অবস্থিত মূলত চাঁপাইনবাবগঞ্জের নাচল থানায়। চাঁপাইনবাবগঞ্জের ছেলে হয়েও আমার এটা দেখার সৌভাগ্য হয়ে ওঠেনি। এই স্মৃতিবিজড়িত ইতিহাসকে ধারণ করে রাখার জন্য আজকে আমার এই ব্লগ ভিডিও। এটা হচ্ছে ইলামিত্রের মেন গেট। এই গেট দিয়ে আমরা সকলে প্রবেশ করে ফেললাম। ভিতরে প্রবেশ করার পর আমি বাড়িটির সম্পূর্ণ ভিডিও চিত্র এবং এই বাড়িটির ইতিহাস সম্পর্কে আপনাদের সম্যক ধারণা প্রদান করব। ইলামিত্র সেন 1925 সালের 18 অক্টোবর ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন এবং তিনি মৃত্যুবরণ করেন 10 অক্টোবর 2002 সালে। ইলামিত্রের পরিচিতির মূল কারণ হচ্ছে তিনি কৃষকের নেত্রী এবং জনহিতৈষী নারী। ইলামিত্রের স্বামীর নাম হচ্ছে রমেন্দ্রনাথ মিত্র। জন্মের সময় ইলামিত্র সেন ছিলেন ইলা সেন। তার বাবা নগেন্দ্রনাথ সেন ছিলেন ব্রিটিশ ভারতের সরকারের অধীনে বাংলার অ্যাকাউন্ট জেনারেল। তাদের আদি নিবাস ছিল তৎকালীন যশোরের ঝিনাইদহের বাগেটুয়া গ্রামে। বাবার চাকরির সুবাদে তারা সবাই কলকাতায় থাকতেন। এই শহরেই তিনি বেড়ে ওঠেন। এখানে তিনি ভর্তি হন বেথুন স্কুল অ্যান্ড কলেজে। তিনি 1944 সালে বেথুন স্কুল অ্যান্ড কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে 1958 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি সংস্কৃতি এবং সাহিত্য বিষয়ে MA ডিগ্রি লাভ করেন। কৈশোরে তিনি অত্যন্ত খেলাধুলায় তুখুর ছিলেন। 1935 সাল থেকে 1938 সাল পর্যন্ত তিনি রাজ্য জুনিয়র অ্যাথলেটিক্সে চ্যাম্পিয়ন ছিলেন। সাঁতার, বাস্কেটবল এবং ব্যাডমিন্টন খেলায় তিনি ছিলেন পারদর্শী। তিনিই প্রথম বাঙালি নারী যিনি 1940 সালে জাপানে অনুষ্ঠিত অলিম্পিকে নির্বাচিত হন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে অলিম্পিক বাদ হয়ে যাওয়ায় তার আর অংশগ্রহণ করা হয়ে ওঠেনি। খেলাধুলা ছাড়াও তিনি গান, অভিনয় এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি ছিলেন যথেষ্ট পারদর্শী। ইলামিত্রের রাজনৈতিক জীবন। ইলা সেন যখন বেথুন কলেজের বাংলা সাহিত্যের BA সম্মানের ছাত্রী, তখন তার রাজনৈতিক জীবনের প্রাদুর্ভাব ঘটে। নারী আন্দোলনের মধ্য দিয়ে তার রাজনীতিতে প্রবেশ হয়। সময়টা ছিল 1943 সাল। তিনি কলকাতার মহিলা সমিতির সদস্য হলেন। হিন্দু কোড বিলের বিরুদ্ধে ওই বছরই মহিলা সমিতির আন্দোলন শুরু করে। এই আন্দোলনে তিনি একজন নারীর সদস্য হিসেবে যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সময় তিনি সনাতনপন্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে অনেক প্রচার আন্দোলনে অংশগ্রহণ করেন। মহিলা আত্মরক্ষা সমিতির সদস্য হিসেবে তিনি বিভিন্ন নারী আন্দোলনের মাধ্যমে আন্দোলন করতে করতে তিনি ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য লাভ করেন। আর ভারতের কমিউনিস্ট পার্টির সদস্য পদ লাভ করেন মাত্র 18 বছর বয়সে। ইলামিত্রের বৈবাহিক এবং কর্মজীবন। 1945 সালে ইলামিত্রের বিয়ে হয় দেশকর্মী কমিউনিস্ট রমেন্দ্রনাথ মিত্রের সাথে। রমেন্দ্রনাথ মিত্র মালদহ জেলার নওগঞ্জ থানার রামচন্দ্রপুর হাটের জমিদার মহিমচন্দ্র এবং বিশ্বমায়া মিত্রের ছোট ছেলে। বিয়ের পর বেথুনের তুখোর ছাত্রী ইলা সেন হলেন জমিদার পুত্রবধূ ইলামিত্র সেন। তারপর কলকাতা ছেড়ে এলেন শ্বশুরবাড়ি রামচন্দ্রপুর হাটে। হিন্দু রক্ষণশীল জমিদার পরিবারের নিয়ম অনুসারে তিনি সে সময় অন্দরমহলেই থাকতেন। তখনও তিনি মা হননি, তাই তখন অফুরন্ত অবসর সময়। এই বন্দি জীবনে মুক্তির স্বাদ দিয়ে এলো গ্রামবাসীর একটি প্রস্তাব। রবীন্দ্রনাথ মিত্রের বন্ধু আলতাফ মিয়ার পৃষ্ঠপোষকতায় কৃষ্ণগোবিন্দপুর হাটে একটি মেয়েদের জন্য স্কুল খোলা হয়। গ্রামের সকলেই দাবি জানালেন তাদের যে নিরক্ষর মেয়ে এবং নারীগুলো রয়েছে তাদের শিক্ষার দায়ভার যেন ইলামিত্র পুত্রবধূ নেই। বাড়ি থেকে অনুমতি মিলল, কিন্তু সেখান থেকে স্কুল হচ্ছে 400 গজ দূরে, কিন্তু সেখানে তাকে যেতে হতো গরুর গাড়িতে করে চড়ে। মাত্র 3 জন ছাত্রী নিয়ে স্কুলের পদযাত্রা শুরু হয়। তারপর তা বেড়ে দাঁড়ায় 50 জনে। আর এর মধ্যে তিনি স্কুলে হেঁটে যাওয়ার জন্য তার শ্বশুর পরিবার থেকে অনুমতি লাভ করেন। সংগ্রামী নেত্রী এভাবেই অন্দরমহল থেকে বেরিয়ে সমাজ সেবার জন্য নিজেকে বিলিয়ে দিতে থাকে। এসব কাজের জন্য তিনি এলাকায় হয়ে ওঠেন রানীমা। এই সময় তিনি স্বামী রমেন্দ্রনাথ মিত্রের কাছ থেকে, জমিদার এবং জোদ্দারের কাছ থেকে কৃষকের যে শোষণ ও বঞ্চনের কাহিনী শোনেন। আরও শোনেন এই শোষণের বিরুদ্ধে তাদের আন্দোলনের প্রচেষ্টা। কমিউনিস্ট রমেন মিত্র জমিদার প্রথার বিরুদ্ধে লড়াই করার জন্য নিজের পরিবার ঐতিহ্য মোহ ত্যাগ করে কৃষকের পাশে এসে দাঁড়ান। রবীন্দ্রনাথ মিত্র তার স্ত্রী ইলামিত্রকে তাদের কাজে যোগদানের জন্য উৎসাহ প্রদান করেন। ছাত্র জীবনে ইলামিত্র কমিউনিস্ট আদর্শের সংস্পর্শে এসেছিলেন, তাই স্বামীর আদর্শ ও পথ চলার জন্য নিজেকে সংযুক্ত করতে পেরেছিলেন। 1946 সাল থেকে 1950 সাল পর্যন্ত রাজশাহী অঞ্চলের তেভাগা আন্দোলনে তিনি নেতৃত্ব প্রদান করেন।
তেভাগা আন্দোলন সম্পর্কে জানতে হলে সেই সময়ের ভূমির ব্যবস্থা সম্বন্ধে জানা প্রয়োজন। বাংলা গ্রামীণ সমাজে ব্রিটিশ শাসনের আগ পর্যন্ত সে সময়ে জমির মালিক ছিল চাষিরা। মুঘল আমল পর্যন্ত তারা 1/3, আবার কখনো কখনো তার চেয়েও কম ফসল খাজনা হিসেবে জমিদার বা স্থানীয় শাসন কর্মকর্তার মাধ্যমে রাষ্ট্রকে প্রদান করতেন। ব্রিটিশ শাসন আমলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রথা প্রচলনের ফলে চাষিদের জমির মালিকানা চলে যায় জমিদারদের হাতে। জমিদাররা জমির পরিমাণ ও জমির উর্বরতা অনুযায়ী ব্রিটিশদের খাজনা দিতেন। জমিদারদের সাথে ফসল উৎপাদনের কোনো সম্পর্ক ছিল না। এ সময় কৃষক এবং জমিদারের মাঝখানে জোতদার নামে মধ্যস্থভোগী এক শ্রেণীর প্রভাব ঘটে। এরা পত্তনি প্রথার মাধ্যমে জমিদারদের কাছ থেকে পত্তনি এবং পত্তনি প্রথার ইজারা নিত। এই জোতদার শ্রেণী কৃষকের জমি চাষ ও তদারকি বিষয়ের তারা কাজ করত। ফসল উৎপাদনের সমস্ত খরচ কৃষকরা বহন করলেও যেহেতু তারা জমির মালিক নন, এই অপরাধে জোতদাররা অর্ধেক ফসল তাদের ঘরে নিয়ে যেত। এই ব্যবস্থাকে বলা হতো আধিয়ারি। জোতদারি ও জমিদারি প্রথা ক্ষুদ্র কৃষকের শোষণের ব্যবস্থা সুযোগ করে দেয়। খাজনা আদায়ের জন্য জোতদাররা এদেরকে দাসের মতো ব্যবহার করত। এর জন্য কৃষকরা বরাবর গ্রামীণ মহাজনদের কাছে ঋণী হয়ে থাকত। জোতদার ও জমিদারের শোষণের ফলে কৃষকদের ভিতরে একটা বিক্ষোভের জন্ম নেয়। এরপরে শুরু হয় তেভাগা আন্দোলন। 1946 সাল থেকে 1947 সাল পর্যন্ত এই তেভাগা আন্দোলনের নেতৃত্ব প্রদান করেন ইলামিত্র নিজেই। পাকিস্তান হবার পরেও এই তেভাগা আন্দোলন অব্যাহত ছিল। এই সংক্ষিপ্ত ইতিহাসগুলি আমি এখানকার স্থানীয় জনগণ কর্তৃক সংগ্রহ করেছি। স্বীকৃতি ও সম্মাননা। হিরোশিমার মেয়ে এই বইটির জন্য তিনি সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার লাভ করেন। তার জীবনী নিয়ে 2005 সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন পরিচালক ওয়াহিদুজ্জামান। তিনি তার জীবনের কাহিনী নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করেন। চলচ্চিত্রটির নাম ছিল নাচলের রানী। সম্মানিত ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে ইলামিত্রের সংগ্রহশালায় ইলামিত্রের জীবনী সম্পর্কে আপনাদের কতটুকু ধারণা দিতে পেরেছি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ইনশাআল্লাহ আরও নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। এই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।